আব্রাহামকে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে নুরা। আব্রাহাম এতক্ষণ জেগেই ছিল, একটু আগেই ঘুমালো। ছোট মেয়েটার নাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফুরাচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়েই নিয়েছে, আনন্দের চেয়ে কষ্টই বেশি সহ্য করেছে। চোখ তুলে আরশাদের দিকে তাকায়। লোকটা উপর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকেই ফিরিয়ে রাখা। গম্ভীর রাগী চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে, একটুও দয়া মায়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নুরা, ডুবে যায় সেই সন্ধ্যায়। নুরার কাকি হাঁস মুরগি পালন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে ধাওয়া দিয়ে বাড়িতে আনার জন্য নুরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে শিয়াল ধরে ধরে খেয়ে ফেলে, নয়তো মেরে ফেলে। হাঁসগুলোকে ধাওয়া দিয়ে খাল থেকে তুলে দেয় নুরা। নিজে যখন উঠতে যাবে তখন হুট করে ওর সামনে এসে দাঁড়ায় অনেক। ছেলেটাকে দেখেই চমকে ওঠে নুরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আচমকা ওকে চেপে ধরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আশেপাশে কেউ ছিল না তখন। খালের আশেপাশে বাড়িঘরও নেই। নুরা একটা চিৎকার দিতে পেরেছিল, তবে সেই চিৎকার কারো কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান হচ্ছিল চারদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নুরা 25 বছরের এক তাগড়া জোয়ান ছেলের সাথে পেরে ওঠে না। অনেক নামক নরপশুর লালসার শিকার হয় সেই সন্ধ্যায়। নুরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নুরাকে খুঁজতে বের হন। ওনার ভীষণ রাগ হচ্ছিল নুরার উপর। নুরার কাকা তখনও বাড়ি ফেরেনি। নুরা এমনিতে কোনোদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশের প্রতিবেশী বাড়িতে খোঁজ খবর নিয়ে খোঁজে না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে দুই মা ছেলে নুরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইটের আলোয় খালের আশেপাশে নজর বুলায়। খালের পাড়ে তৈরি হওয়া ছোট ছোট আগাছার ঝোপঝাড় নাড়াচাড়া করছে। কৌতূহল নিয়ে দুজনে এগিয়ে যায় ঝোপের দিকে। শেয়াল বা কুকুরও হতে পারে, তবুও মনে সাহস জুগিয়ে আগায় দুজন। কাছে এগিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টো ঘুরে দাঁড়ায় নুরার 13 বছরের চাচাতো ভাই নূর নবী। নুরার গায়ে জামা কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা, হাতের সাথে উল্টো করে উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নুরার কাকি নুরার অবস্থা দেখেই শক্ট হয়ে দাঁড়িয়ে আছেন। নুরার সাথে কি হয়েছে বুঝতে একটুও বাকি নেই। নুরার সামনে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণেই আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নুরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনও, শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ। নুরা কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখনও উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। নুরাকে নিয়ে নুরার কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকের বাড়িতে আসে। বকাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেক অস্বীকার করতে পারেনি কিছুই। নুরাকে খালের দিকে এগোতে দেখেই পিছু নিয়েছিল অনেক। নুরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো অনেক, এটা গ্রামের অনেক মানুষই জানে। পরের দিন বড় করে সালিশ বসে। সেখানে ফয়সালা হয় নুরাকে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করবে অনেক। দুই পক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক আয় রোজগার করতো না কিছু, বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশা পানি খেত, পড়াশোনাও করেনি। অনেকের বাবার একটা ছোটোখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজরে তখন তারা খারাপ পরিবার। মানুষের কটু কথা হাসাহাসি চলতেই থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলেও বিয়ের পর হতো ম্যারিটাল রেপ। প্রায় প্রতি রাতেই ব্যথায় জর্জরিত করে দিত অনেক। নুরা কাঁদলে গলা চেপে ধরত, ভয় দেখাতো, গায়ে হাত তুলত। ছোট মেয়েটা ভয়ে চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরেই বুঝতে পারে গর্ভে সন্তান চলে এসেছে। অনেক তখনও সেই আগের মতোই ছন্নছাড়া, বাউন্ডলে বেকার বকেটে। নুরার আলোতে ভরা জীবনে অন্ধকার হয়ে এসেছিল অনেক। সেই অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরেও অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগেই অনেকের বাবা মা নুরা আর অনেককে নিয়ে পাড়ি জমায় ঢাকায়। বস্তির মতো একটা এলাকায় বাসা ভাড়া নিয়ে ওঠে 2টো রুম নিয়ে। অনেকের বাবা ফ্লাক্সে চা নিয়ে ফেরি করে বিক্রি করত।
অনিককে জোর করে একটা রিক্সা ম্যানেজ করে দেন অনিকের বাবা অন্য একজনের মাধ্যমে। অনিক একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকে। হাতে যেই কয় টাকা থাকে সেগুলো দিয়ে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে শেষ করে, আবার একদিন 2 দিন চালায়। নূরা অনিককে কিছুই বলার সাহস পেত না, নিজের কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারত না। অনিকের প্রতি ভালোবাসা বলতে ছিল না কিছুই ওর মনের মধ্যে, যা ছিল তা শুধুই ঘৃণা, রাগ আর ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নূরা তখন 7 মাসের গর্ভবতী। বিকেলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়। কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নজরে আসে অনিকের রক্তাক্ত নির্জীব দেহ। নূরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনিকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকিও এভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনিকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখনো জানতে চায়নি নূরা। অনিকের মৃত্যুতে আয়োজন আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদায় অনিক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলে দিত। অনিককে ভালোবাসার মতো কিছুই করেনি অনিক ওর জন্য। অনিক কোনো ভালো স্মৃতি দেয়নি ওকে, সবসময় নিজের ভোগের বস্তুর মতো দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? অনিকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশের অনেকেই বলাবলি করছিল, এটা কেমন বউ, জামাই মইরা গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনিকের জন্য কান্না আসতে পারছে না ওর 2 চোখে। অনিককে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনিকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো সন্তানও আছে। অনিকের আর কোনো ভাই বোন নেই। অনিকের শোক কাটিয়ে ওঠার আগেই অনিকের বাবা মা নূরাকে নিয়ে ঢাকায় ফিরে আসে। অনিকের বাবা মায়ের ঢাকায় থাকার আর কোনো দরকার নেই। বকাটে অনেক তো নেই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। কয়েকজন কিছু টাকা পাবে তাদের কাছে, সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে আবার। একা রুমে শুয়ে অনিকের কথা স্মরণ হতো নূরার। আশ্চর্য, যার মৃত্যুতে ওর কান্না আসেনি, এখন তার অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনিক আর আসেনি ওই রুমে। ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথায় জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাত তোলেনি, ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আবার ফিরে আসেনি। সবাই ওকে মুক্তি দিয়ে চলে গিয়েছে সারা জীবনের জন্য। অনিকের মৃত্যুর 1.5 মাস পেরিয়ে যায়। নূরা শুনেছিল অনিককে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোন মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলের তো সুন্দরী মেয়ে দেখলে হুঁশ থাকতো না। বেশি কিছু জানার জন্য আগ্রহ দেখায়নি নূরা। নামাজ পড়ে অনিকের জন্য দোয়া করত। যতই হোক স্বামী ছিল তো। দুপুরের রান্না শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খায়। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভিতর বাচ্চা নাড়াচাড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকেই খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময়ও প্রায় হয়ে এসেছে। গ্রামের কাকার বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ওর শ্বশুর শাশুড়ি রাজি হননি। ওনারাও গ্রামে ফিরে যেতে চাইলেও আর যাননি, হয়তো আর যাবেন না। বিকেলে শাশুড়িকে জানাই বাচ্চা নাড়াচাড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নাই, পরে আবার নাড়াচাড়া করব। কিন্তু ওর বাচ্চা আর নাড়াচাড়া করেনি। রাতে পেইন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চা ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নূরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই নিজের মনকে বুঝ দিয়েছিল, এতিম হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় ঘুরঘুর করত, কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকেই দোষ দিত বাচ্চা মারা যাওয়ায়। নূরা নাকি ইচ্ছে করে মেরেছে ওর সন্তানকে, নিজের রাস্তা খালি করার জন্য। অন্য কাউকে বিয়ে করার জন্য যেন বাধা না থাকে, তাই বাচ্চাকে মেরেছে। নূরা কাকার বাড়ি ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যেই বোঝা ঘাড় থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলেই ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ।
সে জানে নুরাকে যেভাবে খুশি সেভাবেই নাচাতে পারবে। ওর টু শব্দের বিপরীতে নুরা টু শব্দ করতে সাহস করবে না কোনোদিন। নুরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সারা অঙ্গে ব্যথা অনুভব করছে, মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাস মনে সোফায় গা এলিয়ে বসে পড়ে। অনিকের বাবা মা ওকে পছন্দ করতো না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকায় আবার। আরশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আরশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আরশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আরশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসে, কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। নুরা বা আব্রাহাম কাউকেই দেখতে পায় না। পুরো রুমে নজর বুলায়। বেলকনির দরজা খোলা দেখতে পায়। এই মেয়ে! নুরা দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আব্রাহামকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, বেলকনিতেও যেতে পারবে না, আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে বলে কথাগুলো। নুরা মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারেও মাথা নাড়ায় নুরা। আরশাদ রেগে বলে, মুখে বলতে কষ্ট হয়? নুরা কম্পিত স্বরে বলে, সব মনে আছে, আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। নুরা নিজের ব্রেস্টে ব্যথা পাচ্ছে ভীষণ। ব্রেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। ব্রেস্ট মিল্ক পাড়ার জন্য আরশাদকে কী ওষুধ যেন খাইয়েছে, তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আরশাদ রুমে এসে দেখে নুরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ও রুমে না আসা পর্যন্ত নুরা শুতে পারবে না। ওর জন্য নুরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই। ঘণ্টাখানেক আগে আরশাদ রুম থেকে বেরিয়েছিল। আরশাদ ফ্রেশ হয়ে আসে। বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে, এদিকে আসো। নুরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আরশাদ ওকে চিৎ করে শুইয়ে নিজে উপরে উঠে যায়। বক্ষে মুখ গুজতেই নুরার মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়। আরশাদ মুখ তুলে তাকায়, রাগী গলায় বলে, কোনো রকম শব্দ করতে নিষেধ করেছি কিনা? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথায় টনটন করছে এখন। আরশাদ চোখ নামিয়ে বুকের দিকে নজর বুলায়। নুরা কিছু বুঝে ওঠার আগেই ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নুরার মুখ দিয়ে। আরশাদ রেগে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, সাউন্ড করতে নিষেধ করেছি আমি? নুরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে, আপনি এমন করছেন কেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমাকে, আমি সহ্য করতে পারবো না আজ। সাইকো পাষাণ পুরুষ কানে তোলে না নুরার কথা। নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেস্ট মিল্ক দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতেই হাতটা চেপে ধরে নুরা। কেঁদে কেঁদে বলে, প্লিজ দয়া করুন আমাকে। দয়া? দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি। আমি কেন করব? হাত ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাতটা ছেড়ে দেয় নুরা। ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছে। একদমই ন্যাকা কান্না কাঁদবে না। প্লিজ আজকে রাতটা ছেড়ে দিন আমাকে। প্রশ্নই আসে না।